মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। আজকে সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করেছি, কিন্তু ব্লগের কথাবার্তা অনেক কিছুই আমার কর্তামশাই করে দিয়েছে। কেননা আমার কালকে রাত থেকে খুব শরীর খারাপ, কথা বলার ওইভাবে ক্ষমতা নেই, কিন্তু এই সবগুলো বলতে পারবে না বলে বললো আমি মূল কথাগুলো বলে দিচ্ছি, তুমি আস্তে আস্তে এই কথাগুলোকে নিজে বলে নেবে। তাই জন্য বলতে বসা, কিন্তু একদম চলছে না শরীর, তাই জন্য পুরোটাই দেখিয়ে দিচ্ছি। ও যতটা পারছে বলে দিচ্ছে, পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, কিভাবে আসতে হবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু শেয়ার যে করব তার জন্য তো পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, আর পাশে সঙ্গে থাকলেই পুরোটা জানতে পারবেন। কোথায় এসেছি, কীরকম জায়গা, কীরকম রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম বা মিশন, পুরোটাই। তাহলে সঙ্গে থাকুন আর লাইক করবে, শেয়ার করে দেবেন অবশ্যই করে। তা চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও রিয়েলাইজ করো। পরমহংসদেবকে চোখ বন্ধ করে মনে করুন, হয়তো আপনাদের প্রত্যেকের কাছেই চলে আসবেন উনি মনের ভিতরে। চলুন দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। অনেক প্রতীক্ষার পর যে উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম, সেই উদ্দেশ্যের পথে আমরা চলে এসেছি। ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুরের পৈতৃক ভিটে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার ভিটেতে উপস্থিত হয়েছি, যেটা ইতিমধ্যে সারা পৃথিবীর মানুষ যারা ঠাকুরকে চেনে, পরমহংসদেবকে চেনে, পরমহংসদেবের যিনি পিতা, যে ভূমিতে বসবাস করতেন, যেটা আমাদের অনেক প্রতীক্ষিত, অনেকে হয়তো জানি না বা অনেকে জানারও চেষ্টা করিনি, সবাইকে ঠাকুরকেই চিনেছি। কিন্তু ঠাকুর যে ঔরসজাত যার সন্তান, সেই সন্তান যেখানে তার পিতামহ, তার পিতা যেখানে জন্মগ্রহণ করেছেন, তার পৈতৃক ভিটে দ্রেগ্রাম, হুগলি দ্রেগ্রাম, কামারপুকুর থেকে অনতি দূরে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে দ্রেগ্রামে আমরা এসে পৌঁছেছি। ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম দ্রেগ্রাম হুগলি, সেখানে এসে পৌঁছেছি। সত্য কাহিনীর উপর দাঁড়িয়ে অবলম্বিত। আজ থেকে কয়েকশো বছর আগে উনি একজন সত্যবাদী মানুষ ছিলেন। সকাল সন্ধ্যা ঈশ্বরের পুজো আরাধনা করতেন। এখানকার যিনি জমিদার ছিলেন, তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছিল, কিন্তু জীবনে তিনি সত্যবাদী, জীবনে কোনো মিথ্যা কথা বলেননি। মিথ্যা কথা না বলার জন্য রাত্রিবেলা তার বাড়ির লেটেল বাহিনী দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সময় তিনি গ্রাম থেকে প্রাণ বাঁচাবার জন্য এখান থেকে কামারপুরে গিয়ে আশ্রয় নিলেন। সেই কামারপুকুরকে আমরা সবাই চিনি, কামারপুকুরে আমরা সবাই আসি, কিন্তু যেটা প্রকৃত ইতিহাস সেখানে জড়িত আছে, সেই দ্রেগ্রামে আমরা উপস্থিত হয়েছি। এই দ্রেগ্রামে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে ঢোকার মূল গেট, মূল ফলক, যেটা আপনি লক্ষ্য করছেন। এবার আস্তে আস্তে আমরা আপনাকে এখান থেকে ভিতরের সমস্ত দৃশ্য আমরা দেখাবো, সেটা আপনারা দেখতে পাবেন। এবং আশা রাখি কোনো না কোনো এক সময় আপনারা এখানে উপস্থিত হবেন। এখানে আসলে আপনাদের ভালো লাগবে, এই পূর্ণভূমিতে আসলে আপনাদের সকলে ভালো লাগবে, যাতে আপনারা এখানে এসে অন্তত 2 দিন এই আশ্রমে শান্তিতে ঝামেলাহীন অবস্থায় থাকতে পারেন। এই হচ্ছে দ্রেগ্রাম, এই হচ্ছে ঠাকুরের মন্দির, যেটা আপনারা লক্ষ্য করছেন। এখন ঠাকুর শয়নে আছে, দুপুরবেলা তাকে ভোগ নিবেদন করা হয়েছে, দর্শনার্থীরা রয়েছে। এই ঠাকুরের সমস্ত বাগান, আর ওইটা হচ্ছে গহনানন্দ ধাম, যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে। আর ওই যে কুড়ে ঘরটা আপনারা লক্ষ্য করছেন, যেটা প্রকৃত অর্থে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের বাড়ি, যেটা এই হচ্ছে ঠাকুরের মন্দির, যেখানে ঠাকুর রয়েছেন। পরমহংসদেব যিনি এখানে অধ্যয়ন অবস্থায় রয়েছেন, এখন নীরবতা জায়গা, যেখানে ঠাকুর এখন বিশ্রামে আছেন। লেখাই রয়েছে মন্দিরে নীরবতা পালন করুন, সেই নীরবতা বজায় আছে এখানে রয়েছে। এইটা গ্রহণানন্দ ধাম, যেখানে সব সাধু সন্ন্যাসীদের বসবাস, এখানে যে মন্দিরকে রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে, ঠাকুরকে ভোগ নিবেদন করে, সেই সন্ন্যাসী মানুষেরা, সর্বত্যাগী মানুষেরা যারা এখানে রয়েছেন। আর এই যে কুড়ে ঘর আপনারা লক্ষ্য করছেন, এই কুড়ে ঘরটি হচ্ছে যুগ অবতার ভগবান শ্রী পরমহংসদেবের রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে, যার ফলক এখানে লাগানো রয়েছে। যেটা পূজনীয় স্থান, যেখানে মাথা ঠেকালে আপনার জীবন ধন্য হবে। ভোগ হচ্ছে
ও ভোগ হচ্ছে বলে তো দরজা বন্ধ। আচ্ছা, আবার খুলবে তো দরজা? ওনারটা নিয়ে নাও দুটো কথা। হ্যাঁ। কার এই যে ধোয়াধুয়ি কার কার থালা বাসন হলো? ঠাকুরের। ঠাকুরকে পূজোর বাবা ছিলেন, এটাই প্রকৃত বাড়ি আর কি। এইটা মাটির ঘর। রান্নাঘর? হ্যাঁ। হুম, দেখা যাবে? যাও। হুম, এইখানে রান্না হয়? হ্যাঁ, এখানে আমি সব করি। আপনি করেন? হ্যাঁ, আমি তো করেছি। ও ঠাকুরের মন্দির থেকে এইখানটা সব আমার। আচ্ছা। এই ভোগ রান্নাগুলো সব সারা ভোগ দেওয়া হবে, এবারে ওখানে সব চলে যাবে। এবারে আবার বিকালবেলা আবার হবে নিত্য সেবার জন্য, আবার লুচি হবে, সুজি পায়েস হবে, হুম, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এসব হবে আবার রাত্রে। আবার সন্ধেবেলা বিকালে আবার 4টের সময় হবে। ভোগ হবে, মানে সন্ধ্যের সন্ধ্যে আরতির পর আবার পরে ভোগ নিবেদন করতে হ্যাঁ, হবে। আবার আচ্ছা, হবে। হ্যাঁ হ্যাঁ। এখন মন্দিরের দরজা বন্ধ, আবার যখন খুলবে একটু পরে তখন আমি অবশ্যইভাবে দেখাবো ঠাকুরের মন্দিরটা, ঠাকুরকে। আচ্ছা, পুরো বাগানটাকে আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নি। মানে ঠাকুরের পুজো দেবার জন্য কোনো ফুলের দরকার হয় না, যা ওনার বাগানে আছে সেই বাগানের ফুলেতেই পুজো হয়ে যায়। এই যে এমনকি পদ্ম। আচ্ছা, শোনা যায় এই পুকুরেই রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা মা তাদের পরিবারের লোকজনেদের এটা স্নানঘাট ছিল। এই যে এইখানে ছিল গোশালা। ওপরে সব স্কুল হয়, ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাস হয় এখানে, অনাথ বাচ্চাদের। তারপর হলো বিভিন্ন নাটক, যাত্রা, গান বাজনার এখানে রিহার্সাল রুম এটা। আর নিচটা হলো, এটা হলো অফিস ঘর। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে, মানে কমপক্ষে আপনারা 3 দিন থাকতেই পারবেন। আর খুব যৎসামান্য, মানে খাওয়া দাওয়া থাকা নিয়ে পার হেড খুব যৎসামান্যই ওনারা মূল্য ধার্য করেছেন। এইটা হলো খাবারের জায়গা, এখন দেখানো যাচ্ছে না, যখন খাওয়া হবে তখন দেখিয়ে দেবো। এইটা ভেতরটা হলো খাবারের জায়গা, এখন বন্ধ আছে রান্না বান্না হচ্ছে বলে। ওই যে রান্না বান্না হচ্ছে। এইটা হলো রান্নাঘর। আচ্ছা, এইগুলো হলো আমরা যারা আসি তাদের থাকবার জায়গা। এই যে ওপরে 3টে আছে এসি রুম, নিচগুলো নন এসি, আর অ্যাম্বুলেন্স পর্যন্ত আছে। তলাটলা, ওপরতলা। আর আচ্ছা, এরকম পুকুর ঘাটের পাশ দিয়ে রাউন্ড করে করে গেলে এখানেও এই যে রুম। একবার এসে আমরা এই রুমে ছিলাম, আর ওপরটা এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে আস্তে আস্তে। এই যে এই যে
পুরোটাই রামকৃষ্ণ মঠের আন্ডারে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এমনি। এই যে ঘরগুলো অন্ধকার তো তাও দেখিয়ে দিচ্ছি। এই যে, দেখা যাচ্ছে? যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আর খাট। প্রত্যেকটা রুমেই এরকম। এখানে আছে হলো 1, 2, 3, 4টে রুম। এখানে 4টে রুম আছে। আর ওপরতলাতেও ঠিক এরকম। এই যে ওটা তৈরি হচ্ছে, এটা খুব একটা পুরানো নয়। এটা দেবের পিতামাতার মানে পিতামাতা থাকতেন, বা রামকৃষ্ণদেবের জন্মভিটে। এই যে পুরোটাই। এদিক দিয়ে গেলে পুরো মাঠ, ভালো লাগবে। এইটা ছিল পরমহংসদেবের, রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা মায়ের রন্ধনশালা। এখন এটা কিছু হয় না, এখানে রন্ধনশালা ছিল। এই যে পিছন দিকে মাঠ। আর আমরা যে রুমের আছি ওপরের দোতলায়, সেটা হলো পরপর 107, 108-এ। ওটা হলো মানে ওপরে 3টে রুম হলো এসি রুম, 6, 7, 8, 106, 107, 108। আর বাদবাকি রুমগুলো নন এসি। আমার যেগুলো এসি রুম বেশ ভালো, বিছানা এতটা বড়, খাটগুলো অন্তত 4-5 জন হেসে খেলে দৌড়ে ঘুমাতে পারবে। সব থেকে ভালো লাগে এই পুকুরটা, কত বড় পুকুর। ওই যে মাছ দেখা যাচ্ছে। আবার আসবো। এখানে মোটামুটি খাওয়ার সময় হলো বেলা 12:30 থেকে 1টার মধ্যে। টিকিটেরও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া মানে ভোগ নেওয়ার জন্য এখানে সেটাও সুব্যবস্থা আছে। আর সন্ধেবেলার রাত্রের খাওয়া দাওয়া হলো 8:30 থেকে 9টার মধ্যে। দুপুরবেলা আবার ফিরে আসছি, যতটা মনে হলো দেখানো যায় ততটা দেখিয়ে দিলাম। একটু বসলাম, ঘাটটা এত সুন্দর না, খুব ভালো লাগে ঘাটে এসে বসতে। ঠান্ডা একটা হাওয়া। আমাদের তো শহর এলাকায় এইসবের কোনো ব্যবস্থাই নেই। আমার মামার বাড়ির দিকে আছে এইসব দিকে, আমাদের বাড়ার সাথে এইসবের দিকে নেই, তাই জন্য ঘাটে বসতে বেশ ভালোই লাগে। চলো, আর ওদিকে কি করছে। আর ঠাকুরের যখন দোর খোলা হবে তখন আমি তোমাদের সঙ্গে ঠাকুরকেও দেখাবো, আমি দেখব। আর প্রাণ ভরে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবো যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, বাবা মাকে ভালো রাখেন। আর তোমরাও ভালো করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে তোমরাও দর্শন করে নেবে। হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার একটুখানি ভেতর থেকে দেখিয়ে দিই।
যেখানে আমরা এখন বসে আছি, ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের পৈতৃক ভিটেতে যদি আপনার আসার যদি কখনো মন যদি চায়, আর আপনি যদি ট্রেনে যদি আসতে যদি চান, তাহলে আপনাকে হাওড়া থেকে যে ট্রেন সোজা আরামবাগ পেরিয়ে গোঘাট স্টেশনে আপনি নামবেন। হাওড়া টু গোঘাট যে এক্সপ্রেস আছে সেই ট্রেনে উঠলেন, উঠে গোঘাট স্টেশনে নেমে যদি আপনি অটোতে বা টোটোতে আসেন, 30 টাকা গোঘাট স্টেশন থেকে এখানে আপনার 30 টাকা ভাড়া নেবে। আসা খুব বেশি কষ্টকর ব্যাপার নয়। আপনাকে হাওড়া থেকে সম্ভবত 7:15 কি 7:25 একটা ট্রেন আছে, সেই ট্রেন যদি আপনি ধরেন, সেই ট্রেনে যদি টিকিট কেটে উঠে যদি পড়েন, গোঘাট স্টেশনে হয়তো আপনাকে 10টা নাগাদ নামিয়ে দেবে। ওখান থেকে সোজা আপনি এখানে অটোতে বা টোটোতে চলে আসলেন। আর যদি মনে হয় আপনি চেনা মাঝখানে স্টপেজের কোনো ট্রেনে উঠবেন না, তাহলে হাওড়া টু আরামবাগ যে ট্রেন আছে সেই ট্রেনে উঠলেন। আরামবাগ ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে আপনাকে সোজা কামারপুকুরে চলে আসতে হবে। কামারপুকুর ঠাকুরের ওখানে থাকার পরে এখানে আপনি 2.5 কিলোমিটার দূর কামারপুকুর থেকে অটো বা টোটোতে এখানে আপনি চলে আসলেন। আর যদি মনে করেন আপনি উত্তর 24 পরগনা বা এরকম আশপাশে কোনো জায়গায় থাকেন, তাহলে হাবড়া টু কামারপুকুর যে বাস আছে সেই বাসে করে আপনি আসতে পারেন। সম্ভবত 6:45 নাগাদ হাবড়া থেকে সেই বাস ছাড়ে, আর সেই বাস সম্ভবত 10টা নাগাদ আপনাকে কামারপুকুরে নামিয়ে দেবে। আর যদি কেউ আপনার মনে হয় বর্ধমান, বীরভূম, বাঁকুড়া থেকে আসবেন, তাহলে আপনাকে বিষ্ণুপুর থেকে নামলেন, বিষ্ণুপুর থেকে বাস ধরে আপনি এখানে আসলেন। আসার কোনো অসুবিধা নেই, শুধু মনের তাগিদ, মন চাইলে আপনি আসতে পারবেন। কারণ জীবন ক্ষণস্থায়ী, কখনো যদি মনে হয় এই পুণ্যভূমিতে আপনি চলে আসুন। আসতে গিয়ে আপনার কোনো এখানে হয়রানি হতে হবে না। এখানকার মানুষজন খুব ভালো, এখানে থাকতে পারবেন, খাওয়া দাওয়া সমস্ত বন্দোবস্ত আছে, থাকার বন্দোবস্ত আছে, এবং এখানকার মানুষজন মাটির মানুষ, আসলে এখানকার মানুষেরা এবং ঠাকুর স্বয়ং সন্তুষ্ট হবে। সুতরাং আপনারা এখানে আসুন। এই যে মাও নেবে পড়েছে। মা একবারে রেডি হয়ে গেছো মা? এইটাই বসে, পাখার তলাটায় বসো। এই ছবিটা খাবারের জায়গায় জয়রামবাটি সবেতেই দেখছি। পরেশ কোথায় গেল? বাবা এই রোদ্দুরে বাপি চলে আসুন। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রুমে যাব। আর পারা যাচ্ছে না, এত রোদ। এবারে গিয়ে শোবো, একটুখানি না শুলে কষ্ট হয়ে যাবে। ও আমরা যে রুমটায় আছি একবার দেখিয়ে দিচ্ছি তারাই। এই যে দোতলায় আছে, ওই যে সাথে আছে মা, এটা এসি রুম, 6টাও এসি রুম, আর আমারটা হলো এই 8। ওঠো, আমি নিচ্ছি, ওঠো। আসবো, আসা কমপ্লিট, রেস্ট নিয়ে বাড়ি যাওয়া। ডিকিতে এত জিনিস ঢুকেছে, ডিকিতে তিল ফেলার জায়গা নেই। যে কোথাও একটুখানি ফাঁকা নেই। আর কিছু ঢুকবে? এইটা ঢুকানো যাবে? না আমার কটা বাজছে? 2:30। যাও তুমি এগো। হ্যাঁ আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, তুই গাড়ি নিয়ে যা।
শুয়ে রেস্ট নিয়ে এই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আসার একটা তাড়া ছিল, আনন্দ ছিল, যাব কিন্তু 2-3 দিন পর থেকেই মনে হয় কখন বাড়ি যাব। বারাসাতটাকে মিস করছিলাম। এইবারে চললাম বাড়ি। মানে কোথাও আর পা রাখার জায়গাটুকু নেই। একটা সর্ষে দানা ফেলা হবে তার জায়গা নেই। অনেকটা যেতে হবে। হ্যাঁ, বেশি রিল্যাক্সে না বসলে ক্রমশ ব্যথা হবে তো। কি না, কিছু না, ওটা শখে করা। আর শরীরটা খারাপ থাকে ওই জন্য, ভুলে থাকার জন্য। একদম, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, রাপির আবার কাজে ঢুকছে। মা বলো। চলো, ঘোরাধরা কমপ্লিট। আজকে যাচ্ছি সোজা বাড়ি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। ততক্ষণের জন্য সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর লাইক শেয়ারগুলো করতে হবে। চলো, টাটা, গুড নাইট।